সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক দুর্যোগের এই চরম সংকটকালে করোনাকালীন শিক্ষা কার্যক্রমকে চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অনলাইন ক্লাসে সংযুক্ত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে স্নাতক সম্মান বাংলা বিষয়ের 221001 কোর্স কোডের বাংলা সাহিত্যের ইতিহাস 1 অংশের প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করব। ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। বাংলা সাহিত্যের ইতিহাস 1-এ প্রাচীন যুগের নিদর্শন কোর্সে আমরা দেখব আজকের যে আলোচনা, তারপরে আমরা তোমরা যে বিষয়গুলো জানবে, প্রাচীন যুগের কাল পরিসীমা, বাংলা ভাষা ও সাহিত্যের যাত্রা শুরু সম্পর্কে বিভিন্ন মতামত, সমকালীন সামাজিক ও রাজনৈতিক পটভূমি, বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন সমূহের একটি তালিকা, চর্যাপদ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা, চর্যাপদ আবিষ্কারের ইতিহাস, চর্যাপদ ইতিহাস এবং তথ্যাবলী, নামকরণ, রচনাকাল, পদকর্তাদের সংক্ষিপ্ত পরিচয়, ভাষা বিচার, সমাজচিত্র, সাহিত্য মূল্য, ধর্মতত্ত্ব। শূন্য পুরাণ, শেখ শুভোদয়া, নাদ গীতিকা পরিসীমার দিকে দৃষ্টি দেই, তাহলে সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ করেছেন পণ্ডিতগণ, সেখানে আমরা দেখি যে সাহিত্যের যাত্রা শুরু নিয়ে একটি মতভেদ রয়েছে। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যারা রচনা করেছেন, সাহিত্য নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মতামতের মধ্যে অগ্রগণ্য যে দুজন, আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, চর্যাপদের রচনাকাল অর্থাৎ বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে দশম শতাব্দী থেকে। আরো সুনির্দিষ্ট করে যদি বলা হয়, 950 খ্রিস্টাব্দ থেকে তিনি মতামত দিচ্ছেন তার বাংলা সাহিত্যের যাত্রা শুরু। তার ওডিবিএল নামে যে গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থটিতে তিনি মতামতটি দিয়েছেন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যে বইটি। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত যে গ্রন্থটি রয়েছে সেটিতে, এবং বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ডে তিনি সাহিত্যের যাত্রা শুরু নিয়ে যে মতামতটি দিয়েছেন, সেটিতে তিনি বলছেন যে 650 থেকেই বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে। চর্যাপদের কবিরাও 650 থেকেই তাদের সাহিত্য রচনা শুরু করেছেন। এবং তিনি এটাও যুক্ত করেছেন যে বাংলা ভাষার যাত্রাটি শুরু হয়েছে 550 খ্রিস্টাব্দ থেকে। এর মানে বাংলা সাহিত্যের যাত্রা শুরুর 100 বছর আগে বাংলা সাহিত্যের যাত্রাটি, ভাষার যাত্রাটি শুরু হয়েছিল। আমরা যদি এই প্রসঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাস যেরকম আমরা মনে করেছি, তেমনি যদি একটু বাংলা ভাষার ইতিহাসটির দিকে দৃষ্টি দেই, তাহলে আমরা দেখি যে পৃথিবীর যে 12টি ভাষা গোষ্ঠী রয়েছে, তার অন্যতম প্রধান একটি গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এবং আমরা দেখছি যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীরই বিবর্তিত একটি রূপ। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর 7ম শাখার অন্তর্গত আর্য, ইন্দো ইরানীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য এবং মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য, এবং তারপর নব্য ভারতীয় আর্যের প্রাচ্য শাখা, সেখান থেকে আমরা যে প্রাচীন বাংলা পাচ্ছি, তারপরে মধ্যযুগের বাংলা পাচ্ছি, তারপর আমরা আধুনিক বাংলা পাচ্ছি। এই যে প্রাচীন বাংলা, যেটি আজকের আমরা আলোচ্য বিষয়, প্রাচীন যুগের বাংলা সাহিত্য, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে 550 খ্রিস্টাব্দ থেকেই বাংলা সাহিত্যের, বাংলা ভাষার যাত্রাটি শুরু হয়েছে এবং সেটি প্রাকৃত ভাষা থেকে সৃষ্টি। এই ব্যাপারে সবাই একমত হয়েছেন। কিন্তু এখানেও সুনীতি কুমার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতভেদ রয়েছে। আমরা দেখি ডক্টর সুনীতি কুমার বলছেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার, মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, গৌড়ীয় অপভ্রংশের মধ্য দিয়ে। এই যে দুজন ব্যক্তি, দুজনের ভাষার উদ্ভব বিষয়ক মতামত আবার সাহিত্যের যাত্রা শুরু বিষয়ক মতামতকে সামনে রেখে অপরাপর গবেষক যারা, তারা দুই ভাগে বিভক্ত হয়ে, কেউ বলেন 650 থেকে বাংলা সাহিত্যের যাত্রা শুরু, কেউ বলেন 950 থেকে, কিন্তু শেষটা আবার দুজনই করেছেন 1200 খ্রিস্টাব্দে। তাহলে আমরা যদি শুরুর সময়টি ধরি 650
এবং 1200 খ্রিস্টাব্দ। এই যে সময়টি, এই সময়ের মধ্যে যে বাংলা সাহিত্যে যে গ্রন্থগুলো রচিত হয়েছে বা বাংলা ভাষার যে নমুনাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রসঙ্গক্রমে সমকালীন রাজনৈতিক অবকাঠামোর কথা যেমন আসবে, তখনকার সামাজিক যে অবস্থাটি ছিল, মানুষের পোশাক-আশাক, খাদ্যাভ্যাস থেকে শুরু করে রীতি-নীতি, বোধ, বিশ্বাস, জীবন-যাপন, চলাফেরা, তার দৈনন্দিন যে নিয়ম কানুন, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো সাহিত্যের মধ্যে। কারণ সাহিত্যে সমাজের কথা বলে, সাহিত্যে সমাজের ছবি ফুটে ওঠে, সাহিত্যে মানুষের জীবনকে প্রতিফলিত করা হয়। আমরা দেখি চর্যাপদের মধ্যেই সমাজের ছবি রয়েছে, যেখানে আমরা অস্পৃশ্য নিচু শ্রেণীর মানুষদেরকে দূরে সরিয়ে রাখার কথা দেখি, যেখানে কবি বলছেন ১০ সংখ্যক চর্যায় নগর বাহিরে ডুম্বিত হেরি করিয়া। আবার আমরা অভাব অভিযোগের কথা দেখি ৩৩ সংখ্যক চর্যায়, যেখানে ঢ্যান্ডনপা বলছেন হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী। আবার আমরা দেখি তখনকার রাজনৈতিক কাঠামোতে যে হিন্দু রাজারা যখন বৌদ্ধদের উপর অত্যাচার করছে, তখন সরাসরি সেটা বলতে পারছে না, কিন্তু হরিণ হরিণীর রূপকে ঠিকই কিন্তু কবিগণ তাদের কথাটা বলেছেন। তারা বলছেন এ বন ছাড়ি হো হো ভ্রান্ত হরিণা বুলই শুনো হরিণা তো। হরিণী বলছে হরিণকে যে এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। এবং এটির বাস্তব কারণও আমরা দেখতে পাই এবং ফলাফলও আমরা দেখতে পাই যে চর্যাপদ যেগুলো রচিত হয়েছে এই ভারতবর্ষে বা বাংলা ভাষাভাষী অঞ্চলে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে কোথায়? সুদূর নেপালে। কারণ নেপালের রাজ গ্রন্থাগার থেকেই সেটা আবিষ্কার হয়েছে। আমরা সে সংক্রান্ত তথ্য পাবো। তাহলে আমরা কি দেখছি? দুটো মত, ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, ৯৫০ থেকে ১২০০, কিন্তু শুরুটা আমরা ৬৫০ থেকেই ধরছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটিকে আমরা মানছি। এরপরে আমরা যদি একটি তালিকা করতে চাই যে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, তাহলে শেষটা আমাদের দ্বাদশ শতাব্দী, এটা আমরা পেয়ে গেলাম ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে দ্বাদশ শতাব্দী, তার আগে রচিত যে বাংলা ভাষার যে গ্রন্থগুলো রয়েছে সেটির একটি তালিকা যদি আমরা করি, তাহলে দেখতে পাই সবার আগে এবং সবার কাছে গ্রহণযোগ্য সর্ব ও মানে গবেষক, সকল গবেষক যে বিষয়ে একমত হয়েছেন সেটি হলো চর্যাপদ। চর্যাপদ হলো একটি কাব্য সংকলন, যদিও এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, আমরা বিস্তারিত পরে আসছি। আমরা শুধু কাব্য সংকলন হিসেবে এই ধারণাটি রাখবো। তার সাথে সাথে শূন্য পুরাণ নামে একটি গ্রন্থ রয়েছে, যেটি রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার কাব্য। তারপরে আমরা শেখ শুভদয়া, যে গ্রন্থটির সময়কাল নিয়ে মতভেদ রয়েছে, শূন্য পুরাণ নিয়েও কথাবার্তা রয়েছে, আমরা বিস্তারিত পরে কথা বলবো। হলয়দ মিশ্র সংস্কৃত আখ্যায়িকার কয়েকটি গান বাংলা ভাষায় রচিত, কয়েকটি আর্যা বাংলা ভাষায় রচিত। আমরা দেখি চর্যাশ্চর্য বিনিশ্চয়, যেটি আবিষ্কার হয়েছে নেপালের রাজ গ্রন্থাগার থেকে, সেটিতে সংস্কৃত টিকা ভাষ্যে মুনিদত্তকৃত একটি টিকা, কয়েকটি কবিতা, কয়েকটি ছত্র আমরা বাংলা ভাষার পাই। শেখ উদ্দেশ্য টিকা নারপাদ রচিত সংস্কৃত টিকা গ্রন্থে কয়েকটা পংক্তি পাই বাংলা ভাষার। চতুরাভরণ নামে হুসুকুপা রচিত সংস্কৃত একটি গ্রন্থে অপভ্রংশ মিশ্রিত দু একটি ছড়া পাওয়া যায়, যেখানে আমরা বাংলা ভাষাকে পেতে পারছি। আবার দেখা যাচ্ছে যে আমরা বিদগ্ধ মুখমন্ডন নামে একটি গ্রন্থ পাই, যেটা ধর্মদাস রচনা করেছেন সংস্কৃত ভাষায়, সেখানেও বাংলা ভাষার কয়েকটি পংক্তি পাওয়া যাচ্ছে। মানস উল্লাস নামে একটি সংস্কৃত বিশ্বকোষ, বিশ্বের বিভিন্ন জায়গার ঘটনা সেখানে বর্ণনা করেছেন সংস্কৃতে, কিন্তু সেখানে কয়েকটি বাংলা শ্লোক পাওয়া যাচ্ছে। দেশী নামমালা নামে একটি গ্রন্থ রয়েছে, যেখানে আচার্য হেমচন্দ্র কয়েকটি তালিকা দিয়েছেন, শব্দের তালিকা, সেই শব্দের তালিকাতে বাংলা ভাষার নমুনা রয়েছে। আবার টিকা সর্বস্ব, যেটি বন্দগটীয় সর্বানন্দ রচিত সংস্কৃত টিকা গ্রন্থ, এখানেও দেশি কিছু শব্দ আমরা পাই। আমরা চৈনিক অভিধান, চীনা ভাষার অভিধান, সেখানেও সংস্কৃত ভাষায় রচনা করেছেন চৈনিক অভিধান, সেখানেও বাংলা কয়েকটি শব্দ পাওয়া যায়। তাম্র শাসন লিপি, তখনকার যে অনুশাসন তামার পাতের মধ্যে লেখা হতো, সেগুলো তাম্র শাসন লিপি, এগুলোতেও আমরা বাংলা শব্দের ব্যবহার দেখতে পাই। আর সবচেয়ে বেশি যেটি পাই আমরা চর্যাপদের পরে, সেটা হলো লোক সাহিত্যে। যদিও লোকমুখে রচিত সাহিত্য, কিন্তু প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় না, কিন্তু এগুলো প্রাচীন যুগে ছিল এবং এটার শুরুটা প্রাচীন যুগ থেকে গবেষকগণ একমত হয়েছেন। নাথ গীতিকা, আমরা পরবর্তীতে নাথ সাহিত্য নিয়ে আলোচনা করব, সেই নাথ গীতিকার প্রাথমিক রূপটি তৈরি হয়েছিল মৌখিকভাবে লোক সাহিত্যের এই নাথ গীতিকা শাখায়। লোককথা, লোকের মুখে যে গল্পগুলো রয়েছে, অথবা ডাকের বচন, খনার বচন, ছড়া, প্রবাদ, হেয়ালি, রূপকথা, এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে তখনকার সময়ে প্রাচীন যুগে আমরা পাচ্ছি। কিন্তু এই যে অনেকগুলো গ্রন্থের নাম আমরা বললাম, সবগুলো কিন্তু বাংলা সাহিত্যের নিদর্শন নয়। এখানে বাংলা ভাষার অনেকগুলো নিদর্শন রয়েছে, বাংলা ভাষার অনেকগুলো গ্রন্থ রয়েছে, কিন্তু সাহিত্যিক নিদর্শন আমরা বলতে পারছি না, এই কারণে যে এখানে শুধু কতগুলো গ্রন্থে, মানে এখানে যে নামগুলো 13টি তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে অধিকাংশই হলো
ভাষার নিদর্শন হিসেবে, বাংলা ভাষার শব্দ অথবা পংক্তি অথবা আর্যা অথবা একটা গানের পংক্তি উদ্ধৃত করা হয়েছে। মূলত চর্যাপদটাই হলো সবার কাছে গ্রহণযোগ্য প্রামাণ্য গ্রন্থ। সেটা কিভাবে, কতটাই বা চর্যাপদে এমন কি রয়েছে যে কারণে তাকে আমরা সবাই মিলে একমাত্র প্রামাণ্য গ্রন্থ বলছি, সেটা আমরা দেখব। পাশাপাশি শূন্য পুরাণে কিছু নমুনা রয়েছে, আর লোক সাহিত্যের যে ডাক ও খনার বচন, প্রবাদ প্রবচন, রূপকথা, ছড়া এগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা বাংলা সাহিত্যের নমুনা পাবো। তাহলে আমরা প্রথমে চর্যাপদ নিয়ে আলোচনা করতে পারি, যেটি সবার কাছে গ্রহণযোগ্য। সবাই বলেছেন চর্যাপদ হলো প্রাচীন যুগের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, যেখানে তখনকার বাংলাদেশের ছবি ফুটে উঠেছে, বাংলাদেশের মানুষের কথা, মানুষের মুখ, মানুষের পোশাক আশাক, মানুষের জীবন যাপন, তাদের যে বোধ, বিশ্বাস, রীতিনীতি এগুলো ফুটে উঠেছে, যে কারণে এটি সাহিত্য বস্তুতে পরিণত হয়েছে। আমরা জানি যে চর্যাপদ বৌদ্ধ সহজীদের সাধন সঙ্গীত, কিন্তু আসলে সেটি আর ধর্মের কথা থাকেনি। শেষ পর্যন্ত এটি মানুষের জীবনের কথা বলেছে, এবং জীবনের কথা বলে সেটা সাহিত্য পদবাচ্য হয়েছে। আমরা যদি চর্যাপদের তথ্যগুলো দেখি, কোত্থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে, তাহলে প্রথমেই যে নামটি আসে সেটি একজন গবেষকের, একজন বরেণ্য মানুষের, বাংলা সাহিত্যের ইতিহাসের সাথে যিনি উতপ্রোতভাবে জড়িয়ে গেছেন, ইতিহাসকে নতুন করে লিখতে তিনি সহযোগিতা করেছেন। আমরা জানি রামগতি ন্যায়রত্ন ইতিহাসের যুগ বিভাগ প্রথম করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। তারপর ডক্টর দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্যে 1896 খ্রিস্টাব্দে করেছিলেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ। কিন্তু সেটা কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি 1907 খ্রিস্টাব্দে যখন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ গ্রন্থাগার থেকে এই যে প্রাচীন পুঁথিগুলো আবিষ্কার করলেন, যে পুঁথি পাওয়ার জন্য তিনি গবেষক মানুষ খুঁজছিলেন, অনুসন্ধান করছিলেন, কোথায় কোথায় বাঙালিরা গিয়েছে, বাংলা ভাষার নমুনা, বাংলা সাহিত্যের নমুনা কোথায় থাকতে পারে, খুঁজতে খুঁজতে তিনি বারবার গিয়েছেন নেপালে। 1897 খ্রিস্টাব্দে গিয়েছেন, 1898 খ্রিস্টাব্দে গিয়েছেন, আবার 1907 গিয়েছেন। তৃতীয়বার গিয়ে তিনি পেয়েছেন এই যে আমাদের অনন্য গ্রন্থ, অমূল্য সম্পদ, বাংলা ভাষার, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। নেপালের রাজ গ্রন্থাগারে সেটি ছিল। কেন রাজ গ্রন্থাগারে গেল? একটু আগে আমরা যখন রাজনৈতিক পটভূমি বলছিলাম, এখানে যখন বৌদ্ধ পাল রাজাদের পরে সেন রাজারা ক্ষমতায় এসেছে, তখন সেন রাজারা বৌদ্ধদের উপর অত্যাচার করেছে। বৌদ্ধ কবিগণ আবার সেই অত্যাচারের কথা বলতে পারেননি, না বলতে পেরে তারা যেটা করেছেন, তারা কিন্তু তাদের কষ্টের কথা রূপকে বলেছেন, হরিণীর রূপকে বলেছেন। হরিণীর কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে এখানে আর থাকা যাবে না। এই কারণে এই যে এখান থেকে চলে গিয়েছে অপবান্ত, বঞ্চের অন্যত্র চলে যাওয়া, পালিয়ে যাওয়া, শিকারী ভুসুকুর হাত থেকে রক্ষা করার জন্য, এই যে শিকারী ভুসুকু, এটা আর কেউ নয়, সেই সময়ের যে সেন রাজারা, যারা অত্যাচার করছিল, যারা ব্রাহ্মণ্যবাদ দ্বারা প্রভাবিত হয়ে হিন্দুত্ববাদের প্রভাব ছড়ানোর জন্য বৌদ্ধদের রচিত যে সাহিত্য, সেগুলোকে নিপীড়ন নির্যাতনের দিকে নিচ্ছিল, এবং সংস্কৃতের প্রতি তাদের এত আগ্রহ ছিল যে তারা প্রচারই করছিলেন যে সংস্কৃতের বাইরে যদি কেউ কোন ধরনের সাহিত্য রচনা করে, সাহিত্য চর্চা করে, তাহলে তাদের জায়গা হবে রৌরব নরকে। আমরা যেটা একেবারে নরকের সবচেয়ে কঠিন জায়গা, মুসলমানরা যেটাকে হাবিয়া দুজক বলে, সেই রৌরব নরকে তাদের জায়গা। এই ধরনের ভয় ভীতি ছড়াচ্ছিলেন, যে কারণে দেখা গেছে সেন রাজাদের অত্যাচারে হরিণীর মতো করেই বন ছেড়ে চলে যাওয়ার মতো তারা নেপালে গিয়েছিল, এবং নেপালের রাজ গ্রন্থাগারে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে 4টি পুঁথি, এবং সেখানে চর্যাশ্চর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব, এই 4টি পুঁথি পেয়েছেন, যার মধ্যে চর্যাশ্চর্য বিনিশ্চয় যেটি, সেটি কেবল বাংলা ভাষায় রচিত, আর অন্যগুলো অপভ্রংশের লেখা। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর এই যে আবিষ্কার, বাংলা ভাষার যে অমূল্য সম্পদ, বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্যাপদ, সেটি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়েছে। এবং এটি প্রকাশের সাথে সাথেই আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস নতুন ভাবে রচিত হতে শুরু করেছে। যেখানে আগে শুধু ভারতচন্দ্র এসেই আমাদের সাহিত্য থেমে গিয়েছিল, ভারতচন্দ্র বলতে আমাদের সেই বিদ্যাপতি দিয়ে শুরু হয়েছিল সাহিত্যের আলোচনা, ভারতচন্দ্র এসে থেমেছিল, সেই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন কান্নপা, ভুসুকুপা, সবরপা, কুক্কুরিপা, এরকম আরো আরো অনেক কবি সাহিত্যিক, যারা সেই শ্রীকৃষ্ণ কীর্তনের আগে, মানে 1907 তো শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়নি, এই কৃত্তিবাসের কথা বা
বিদ্যাপতির কথা, বিদ্যাপতির সময়কালের আগের সাহিত্যের কথা জানা ছিল না। আমরা 1907-এ চর্যাপদ আবিষ্কারের মধ্য দিয়ে সেটা পেয়েছি, এবং তার 2 বছর পরেই 1909-এ আবার শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছে। তখন ইতিহাস নতুন করে লেখা শুরু হয়েছে, এবং প্রাচীন যুগের যেমন নমুনা পাওয়া গেছে, মধ্যযুগেরও কৃত্তিবাদ বিদ্যাপতির আগের সাহিত্য নমুনাও পাওয়া গেছে। তো যখন এই 1916-তে এটি প্রকাশ হয়েছে, তখন চারদিকে ডাক পড়ে গেছে এবং সবাই আকৃষ্ট হয়েছেন, এবং নতুনই সাহিত্য, অনেক পুরনো সাহিত্য কিন্তু নতুন রূপে পেয়েছেন। সেটাতে দেখা গেছে 1926 খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই চর্যাপদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, তার ওই যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা সংক্ষেপে ODBL বলা হয়। 1927 খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত নিয়ে বিস্তর আলোচনা করেছেন। 1938 খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছেন। তারপরে আমরা যদি এটির নামকরণের দিকে দৃষ্টি দিই, তাহলে দেখতে পাই প্রাপ্ত পুঁথিতে সংস্কৃত টিকাকার মুনি দত্তের মতানুসারে পদ সংগ্রহের ক্ষেত্রে আশ্চর্য চর্যাচয়, এবং দেখা গেছে আশ্চর্য চর্যাচয় লিখেছেন। নেপালে প্রাপ্ত পুঁথিতে নাম দেওয়া হয়েছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি দুটোকে একত্রিত করে চর্যাশ্চর্য বিনিশ্চয় নাম দিয়েছেন। তিনি বলছেন লিপিকর প্রমাদে এটা চর্যাচর্য বিনিশ্চয় হয়েছে। ডক্টর সুকুমার সেন এই মত সমর্থন করলেও আর কেউ এটা প্রমাণ করতে পারেননি। তারা প্রবোধচন্দ্র বাগচি বলি বা সুকুমার সেন বলি। কীর্তিচন্দ্র মুনি দত্তের যে তিব্বতী টিকা, সেটার অনুবাদ করে নাম দিয়েছেন চর্যা গীতিকোষ। অনেক পণ্ডিত মনে করেন, অনুমান করেন এটার নাম ছিল চর্যা গীতিকোষ, কিন্তু চর্যা গীতিকোষ বৃত্তি নাম দিয়েছিলেন কীর্তিচন্দ্র, কিন্তু অনেক গবেষক অনুমান করেন যে এটার নাম ছিল চর্যা গীতিকোষ, এবং সংস্কৃত টিকার নাম ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্য শব্দটির অর্থ হলো আচরণীয়, আর অচর্য হলো অনাচরণীয়। মানে আমাদের ধর্মে যেটা হয় যে এই কাজগুলো করতে হবে, এটা করা যাবে না, সব ধর্মেই দেখা যায়। এই যে চর্য এবং অচর্য, চর্যাচর্য, এই চর্যাচর্য বিনিশ্চয় নামটির মধ্যে আমরা দেখতে পাই বৌদ্ধ সহজিয়ারা জীবন যাপনে কি করা যাবে এবং কি করা যাবে না, এই বিষয়গুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন তাদের এই যে চর্যাগীতি বা চর্যাপদের মধ্যে। তবে সবার কাছে আমরা এই যে চর্যাচর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, বিভিন্ন নামে আমরা পাচ্ছি চর্যা গীতিকোষ, সবার কাছে গ্রহণযোগ্য যেটি, সেটা হলো চর্যাপদ। এই চর্যাপদের কথাই আমরা আজকে আলোচনা করছি। আমরা যদি এরপর রচনাকালীর দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাই প্রথমেই মত যেটি দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি নবম শতক থেকে দ্বাদশ শতাব্দী এই সময় টিকে তারা বলছেন চর্যার রচনাকাল নবম ঠিক নয়, দশম শতাব্দী থেকে 950 খ্রিস্টাব্দ থেকে তিনি বলেছেন এটার যাত্রা শুরু হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল সংস্কৃতায়ন তারা কিন্তু এই মতটিকে সমর্থন করেননি। রাহুল সংস্কৃতায়ন চর্যাপদের প্রথম যে পদের রচয়িতা লুইপা এবং আরো একজন পদকর্তা সরপা, তাদের সময়কাল তিনি নির্ধারণ করেছেন। আনুমানিক সময়কাল নির্ধারণ করে তিনি যেটা বলছেন যে ধর্মপাল, বৌদ্ধ সিদ্ধাচার্য ধর্মপালের রাজা ধর্মপালের সময়কালে, মানে সেই সময়কালটিও নির্দেশ করে বলছেন যে 769 থেকে 809 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে লুইপা এবং সরপা পৃথিবীতে ছিলেন। তো যদি তারা ওই সময় পৃথিবীতে থাকেন, তাহলে 950 পর্যন্ত তারা কি বেঁচে ছিলেন? তারপরে কি পদ রচনা করেছিলেন? তা কিন্তু নয়। যেহেতু লুইপা সরপার সময়কালটি হলো সেই সপ্তম অষ্টম শতকে, তাই ওই সময়তেই সাহিত্য রচনা শুরু করেছিলেন, তাদের পদগুলো রচনা শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরো প্রামাণ্য দলিল দিয়েছেন। তিনি একেবারে যুক্তি প্রমাণ দিয়ে পদকর্তাদের সময়কাল নির্ধারণ করে তিনি বলছেন যে 650 থেকেই বাংলা সাহিত্যের যাত্রা শুরু, চর্যাপদের রচনা শুরু হয়েছে, এবং সেটি 1200 খ্রিস্টাব্দে এসে শেষ হয়েছে। সেটা কিভাবে আমরা একটি তালিকা যুক্ত করব, যেখানে দেখব চর্যাপদের কবিদের আনুমানিক সময়কাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার যে বাংলা ভাষার ইতিবৃত্ত সেখানে যেরকম দিয়েছেন, আবার চর্যা গীতিকার নামে যে গ্রন্থটি মোহাম্মদ আব্দুল্লাহ আনোয়ার পাশা সম্পাদনা করেছেন, সেটাতে আবার সেই সূত্রটা, সেই তালিকাটি দিয়েছেন। আমরা এবার চর্যার কবিদের সম্পর্কে যদি একটু জানি, পদকর্তা বা কবিদের ক্ষেত্রে সবার আগে সবচেয়ে প্রথম যে পদটি, সেটি রচনা করেছেন লুইপা। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, 13টি পদ রচনা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদ রচনা করেন ভূষকুপা, এবং ভূষকুপা খুবই জনপ্রিয় কবি ছিলেন। মোট পদকর্তা হলো 23 জন, মতান্তরে 24 জন। একজন লারিডুম্বি নামে একজন পদকর্তার নাম পাওয়া যায়, কিন্তু তার কোনো পদ পাওয়া যায় না, যে কারণে আমরা দেখতে পাই যে চর্যার পদকর্তার ক্ষেত্রে 23 এবং 24-এর একটি মতান্তর রয়েছে। পাশাপাশি মোট পদ সংখ্যার ক্ষেত্রে একটি মতান্তর রয়েছে, মোট পদ সংখ্যা 50, কিন্তু ওই যে লারিডুম্বির পদটি পাওয়া যায় না, সেটা ধরে অনেকে 51টি পদ বলেছেন। আর প্রাচীন পুঁথি যেটি নেপালে পাওয়া গিয়েছিল রাজগ্রন্থাগারে, সেটিতে দেখা গেছে যে প্রাচীন পুঁথিটিতে পাওয়া গিয়েছিল 46.5টি পদ, এবং একটি টিকা গ্রন্থ সহ বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে বাকি যে 3.5টি পদ জোড়া দিয়ে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মোট 50টি পদের এখানে গ্রন্থ প্রকাশ করেছেন।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে সময়কাল দিয়েছেন, যে প্রমাণটি তিনি দাখিল করেছেন আমাদের সামনে গ্রন্থের মধ্য দিয়ে, সেখানে তিনি বলছেন যে চর্যাপদের একেবারে সবর পা তার সময়কাল 680 থেকে 750 খ্রিস্টাব্দ, লুই পা 730 থেকে 810 খ্রিস্টাব্দ, বিরূপা খ্রিস্টীয় অষ্টম শতক, কান্নপা বা কানুপা যিনি সবচেয়ে বেশি পদের রচয়িতা তিনি খ্রিস্টীয় অষ্টম শতকে জীবিত ছিলেন, ডম্বিপা 790 থেকে 890 খ্রিস্টাব্দ, ভুসুকুপা খ্রিস্টীয় একাদশ শতকের মধ্যভাগ, কুক্কুরিপা খ্রিস্টীয় অষ্টম শতক, কলাম্বর তিনি খ্রিস্টীয় অষ্টম শতকে পৃথিবীতে জীবিত ছিলেন, আর্যদেব খ্রিস্টীয় অষ্টম শতক, কঙ্কনপা খ্রিস্টীয় অষ্টম শতক, মহিধর খ্রিস্টীয় অষ্টম শতক, এরকম ধর্মপা, শান্তিপা, বিনাপা, দারিকপা, সরহপা তাদের সময়কাল নির্দেশ করে তিনি বলছেন যে বাংলা সাহিত্যের এই কবিরা তাদের সময়কাল সপ্তম শতক থেকেই শুরু হয়েছে, একাদশ শতক হয়ে দ্বাদশ শতকে সেটি শেষ হয়েছে। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৎস্যেন্দ্রনাথ বা মীননাথকে প্রথম বাঙালি কবি মনে করেন এবং তিনি বলেন 21 সংখ্যক চর্যায় যে মীননাথের একটি চরণ, চারটি চরণ পাওয়া যায়, যেখানে তিনি বলছেন কহন্তি গুরু পরমার্থের বাট, কর্মকুরঙ্গ সমাধিক পাঠ, কমল বিকশিল কহিপন জমরা, কমল মধু পিববি ধুকে ধুকে ন ভমরা। ফরাসি পণ্ডিত সিলভা লেভির মতে মৎস্যেন্দ্রলাল 657 খ্রিস্টাব্দে রাজা নরেন্দ্র দেবের রাজত্বকালে নেপালে গিয়েছিলেন এবং অধ্যাপক নলিনী নাথ দাশগুপ্ত মীননাথকে দশম শতাব্দীর লোক হিসাবে মনে করছেন। তাহলে এই যে ডক্টর শহীদুল্লাহ এবং আমরা দেখছি সিলভা লেভি, তারা কিন্তু তাকে পুরনো কবি হিসেবেই এখানে চিহ্নিত করছেন, দশম শতক নয়। আমরা দেখি কান্নপা 13টি পদ রচনা করেছেন। আমরা যদি কবিদের সবার সম্পর্কে বলবো না, কয়েকজন সম্পর্কে খানিকটা ধারণা দিয়ে আমরা সামনের দিকে যাব। কান্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন 13টি, এবং তিনি বিভিন্ন পদে বিভিন্ন ভণিতা যুক্ত করেছেন। ভণিতা হলো প্রাচীন যুগে এবং মধ্যযুগে কবি সাহিত্যিক কবিগণ তাদের কবিতার মধ্যে নিজের নামটি যুক্ত করে দিতেন। কান্নপা তার 13টি পদের মধ্যে যে যে ভণিতা মানে নিজের নামটি যে যে ভাবে যুক্ত করেছেন সেটির একটি নমুনা আমি এখানে দিয়েছি। কোথাও লিখেছেন কান্ন, কোথাও লিখেছেন কানু, কোথাও কাহ্নু, কোথাও কাহ্নু, কোথাও কানহি, কোথাও কানহিলা, কোথাও কানহিল্য। আবার এই কান্নপার জন্ম ছিল উড়িষ্যায়, তার বাড়ি ছিল, কিন্তু তিনি বৌদ্ধ ভিক্ষু হিসেবে সোমপুর বিহারে বসবাস করেছেন। আমরা দ্বিতীয় ও সর্বোচ্চ সংখ্যক পদকর্তা হিসেবে ভুসুকপাকে পাই, যিনি শান্তিদেব নামেও পরিচিত ছিলেন। তার 8টি পদ আমাদের এই 50টি পদের মধ্যে রয়েছে। তার ব্যক্তি জীবন সম্পর্কে জানা যায় তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন, কিন্তু সেই রাজকীয় বেশভূষা জীবনযাপন তার ভালো লাগেনি। শেষ জীবনে তিনি নালন্দা এসে বৌদ্ধ ভিক্ষু হিসেবে জীবনযাপন করেছেন, নিঃসঙ্গ থেকেছেন। এই যে ভোগবিলাস ত্যাগ করে যোগীর মতো বৌদ্ধ ভিক্ষু সেজে তিনি যোগ সাধন করেছেন, ধ্যান করেছেন, সেজন্য তার নামটি শান্তিদেব থেকে ভুসুকু হয়েছে। অনেকে বলেন যে ভুক্তির ভু, সুক্তির সু এবং কুটিরের কু, এই তিনটা মিলে তার নাম হয়েছে ভুসুকু। এই এরকম অন্যান্য কবি কুকুরিপা, কুকুর নিয়ে চলতেন, এরকম কুকুরিপার কথা পাওয়া যায়। আমরা সবর পা, পশু শিকার করতেন, এই ধরনের পাওয়া যায়। নানান তথ্য আমরা পাই। অন্যান্য কবিদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। পরবর্তীতে যখন চর্যাপদ তোমরা পড়বে, পাঠ্য রয়েছে তৃতীয় বর্ষে, সেই সময় তুমি তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এবারে আমরা চর্যার ভাষা নিয়ে একটু আলোচনা করতে চাই। চর্যাপদের ভাষা সম্পর্কে আমরা যদি কথা বলি, তাহলে চর্যার ভাষাকে অনেকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলেছেন। সন্ধ্যাবেলায় যেরকমের আলো আঁধারির একটি ব্যাপার থাকে, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। মনীন্দ্র মোহন বসু এবং হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না, এজন্য এটার নাম হয়েছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এবং এই তথ্যটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে তখন চর্যার ভাষাকে কি ভাষা বলা হতো এরকম প্রশ্ন যেমন নয়, অথবা সন্ধ্যা বা সান্ধ্য ভাষা কি, এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। তো এই যে খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এটার সুবিধাও আছে অসুবিধাও রয়েছে। আমরা আমাদের বাংলা ভাষাভাষীরা দেখছি এখানে বাংলা ভাষার প্রামাণ্য গ্রন্থ হিসেবে, কিন্তু এই যে বাংলা ভাষার এই গ্রন্থটির মধ্যে কখনো উড়িয়া শব্দ, কখনো অসমিয়া শব্দ, কখনো হিন্দি শব্দ, কখনো মৈথিলি শব্দ রয়েছে। এই জন্য ওই ভাষাভাষী মানুষেরা তাদের নিজেদের ভাষা হিসেবে দাবি করেছে। কেউ বলছেন এটা উড়িয়া ভাষার সাহিত্য, কেউ বলছেন আসামি ভাষার সাহিত্য, কেউ বলছেন হিন্দি ভাষার সাহিত্য, আবার কেউ বলছেন মৈথিলি ভাষার সাহিত্য। আবার এই মতামতের বাইরে গিয়ে কেউ বলছেন যে এটা একটা কৃত্রিম খিচুড়ি ভাষা। মানে এই যে বিভিন্ন ভাষাভাষী মানুষেরা দাবি করছেন, কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারা প্রামাণ্য উদাহরণ দিয়ে তারা ভাষাতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে চর্যার ভাষা বাংলা ভিন্ন আর কিছুই নয়। বাংলা ভাষায় আজকেও যেরকম আমরা বিদেশি শব্দ পাই, ইংরেজি শব্দ পাই, ফার্সি শব্দ পাই,
পাই, উর্দু শব্দ পাই, হিন্দি শব্দ পাই, মৈথিলি শব্দ আমরা পাই, তেমনি ওই চর্যাপদের মধ্যে আসামি, উড়িয়া, হিন্দি, মৈথিলি, আউধি এই শব্দগুলো এসেছিল, যেটা আমাদের এখনকার বাংলা সাহিত্য রয়েছে। এবং বাংলার ব্যাকরণিক যে বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্য, সেগুলো দিয়েছেন। অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, আমি শুধু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই ভাষার আলোচনা থেকে সামনে আমরা এগোবো। যেখানে বলছেন যে আমরা আজকে যেরকম ইল প্রত্যয় যুগে অতীতকালের ক্রিয়াপদ আমরা ব্যবহার করে থাকি, ক্রিয়ার রূপ তৈরি করে থাকি, তেমনি চর্যাপদের দ্বিতীয় পদে পাওয়া যায় কানেট চুরে নিল কাগই মাগই। এই যে নীল, এই যে ইল প্রত্যয় যুক্ত হয়েছে। অথবা দুহিল দুধু কি বেন্টে সামাই, এই যে দুহন করা হয়েছে অর্থে দুহিল, ইল, এটা চর্যাপদের মধ্যে ব্যবহার হয়েছে 33 সংখ্যক পদে। আমরা দেখি ভবিষ্যৎকালে যাইব, যেটা চলিত রীতিতে যাব বলি, এই যে ইব প্রত্যয় যুগে ভবিষ্যৎকালে ক্রিয়াপদের যে রূপটি, আজকে আমি ঢাকা যাব, আমি রাজশাহী যাব, আমরা যে বলছি, এই যে ইব প্রত্যয় যুগে ভবিষ্যৎকালে ক্রিয়াপদ, এটাও চর্যাপদে বর্ণিত হয়েছে। 10 সংখ্যক পদের মধ্যে কান্নপা বলছেন ডম্বিকে তোয়ে সম করিব ময় সাঙ্গ। হালো ডুম্বি তো পোসমি সদ্ভাবে আইসসি জাসি ডুম্বি কাহেরি নাবে বলে বলছেন হালো ডুম্বি তোয়ে সম করিব মই সাঙ্গ। এই যে করিব ইব প্রত্যয়, অথবা সাক্ষী করিব জালন্ধরি পায়ে, জালন্ধরি পাকে আমি সাক্ষী করব, এই যে ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি বর্ণিত হচ্ছে, সেখানে জালন্ধরি পাকে সাক্ষী করার ব্যাপার। এই যে করিব, করিব যে কথাটি, সেই করিব ইব প্রত্যয় যুগে হয়েছে। আমরা আজকের আধুনিক যে সন্ধির সূত্র, সেটাও দেখি চর্যাপদের মধ্যে রয়েছে। অজর আমর শব্দটি রয়েছে, যেখানে আমরা দেখছি অজর যুগ অমর, এই রয়ের সাথেও আছে, অমরের শুরুতেও আছে। প্রথম পদ এবং পরে পদের শেষ এবং শুরুর দুটো ধ্বনি মিলে আ হয়েছে, যেটা আজকের স্বরধ্বনির মধ্যে আমরা দেখতে পাই। ভাবাভাব, ভাব যুগ অভাব, এই যে ভাব যুগ অভাব, এই বয়ের সাথেও আছে, আবার দুটো মিলে আ হয়েছে ভাবা ভাব, এটি চর্যাতে ব্যবহার করেছেন। আমরা আজকে বলি একই শব্দ দুইবার উচ্চারণ করে বহুবচন ব্যবহার করি, যেমন বলতে পারি এরকম আমরা যে লাল লাল ফুলে বাগান ভরে গেছে। এই যে লাল শব্দটি দুবার ব্যবহার করে অনেক বোঝানো হয়েছে, বহু বোঝানো হয়েছে। চর্যাপদের মধ্যে আমরা দেখি 28 সংখ্যক পদের মধ্যে সবরপা বলছেন উঞ্চা উঞ্চা পাবত তহিব শ্রী সবরী বালি। এই যে উঁচু উঁচু পর্বত, সেখানে সবরী বালিকা বসে আছে। এই যে উঞ্চা উঞ্চা দুইবার ব্যবহার করে বহুবচন বোঝানোর রীতিটি, এটি চর্যাপদে ব্যবহৃত হয়েছে। আমরা চর্যাতে আধুনিক বাংলায় যে প্রবাদ প্রবচন, এটির প্রাথমিক রূপটি আমরা চর্যাতে পাই। তখনকার সমাজের ছবি যেমন ফুটে উঠেছে এগুলোর মধ্য দিয়ে, বাস্তবতার চিত্র। এই যে প্রবাদ প্রবচন, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় ব্যবহৃত আজকের প্রবাদ প্রবচনের প্রাথমিক রূপটি সেখানে আছে, যে অপনা মাংসে হরিণা বৈরী। হরিণ তার নিজের মাংসের জন্যই নিজে তার শত্রুতে পরিণত হয়েছে। যদি তার মাংস সুস্বাদু না হতো, তাহলে হয়তো তার এই পিছনে শিকারি লাগতো না, এত কষ্ট হতো না তার। অথবা দুহিল দুধু কি বেন্টে সামাই, যে দুধটা দুহন করা হয়েছে, সেই দুধ কি আর বাঁটে প্রবেশ করানো যায়? পেস্ট থেকে, মানে টুথপেস্ট যেটা বের হয়েছে, সেটা আবার পেস্টে ফেরত নেওয়া যাওয়া, সেটা যেরকমের কঠিন, ট্রিগার চেপে দিলে গুলিটা বের হয়ে গেলে সেই গুলিটা যেরকম ফিরে নেওয়া কঠিন, তেমনি চর্যার কবিরা তারা প্রবাদ প্রবচন ব্যবহার করে বলছেন দুহিল দুধু কি বেন্টে সামাই, দুহন করা দুধ কখনো বাঁটে প্রবেশ করা যায় না। আজকে যেরকম আমরা বলি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেটা প্রাথমিক রূপটা যেন সেখানে আমরা দেখতে পাই। আবার আজকের ব্যবহৃত প্রবাদ প্রবচন যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গুহাল ভালো, আমরা ব্যবহার করে থাকি, এটা চর্যাতে একেবারে সরাসরি এসেছে। 39 সংখ্যক পদে বলছেন কবি বড় শুনো গুহালি কিমো দুঠো বলন্দে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গুহাল ভালো, বড় শুনো গুহালি কিমো দুঠো বলন্দে। আমরা আজকে যে 1 2 3 এগুলো ব্যবহার করি চর্যাতে, এটার প্রাচীন রূপ ছিল সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতেন তারা। একু, দু, তিনি, চৌ, পাঞ্চ এগুলো ব্যবহার করেছেন। তে তিনি, তে তিনি, তিনি হভিন্না, এই যে তারা তিন, তারা তিন, এই যে তে তিনি বলছেন, এই তিনি হলো তিন। আবার বলছি আমরা প্রথম পদের মধ্যেই পাচ্ছি চর্যাতে পাঞ্চবি ডালো, মানে 5টি তার ডাল। এই যে পাঞ্চ, পঞ্চ, 5 আমরা দেখছি সেই চর্যার মধ্যে বাংলা ভাষার ব্যবহার রয়েছে। তাহলে আমরা কোন দিক দিয়ে যাব? যে দিক দিয়ে আমরা উদাহরণ দেই না কেন, দেখা যাচ্ছে চর্যার ভাষায় বাংলা ভাষার আদি রূপটি রয়েছে। ব্যাকরণিক দিক থেকে বলি, ধ্বনিতাত্ত্বিক দিক থেকে বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি বাবুর সাথে আমরা একমত হয়ে আমরা এটা ঘোষণা করতে যাই যে চর্যাতে চর্যার ভাষাটি বাংলা। আমরা চর্যার সমাজচিত্র সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখি তখনকার প্রাকৃতিক পরিবেশ, যে টিলা টালায় পরিপূর্ণ বাড়িঘর ছিল, টালতমুর ঘর নাহি পরিবেশী, 33-এর মধ্যে এটা আছে। আবার উঁচু
উঁচু পর্বত ছিল, উঞ্চা উঞ্চা পার্বত একটু আগে আমরা বলছিলাম। তখনকার নদীমাতৃক বাংলাদেশের চিত্র পাওয়া যায়, গঙ্গা, যমুনা, ভাগীরথী, এই পদ্মা, এই 4টি নদীর কথা পাওয়া যায়, নৌকার কথা পাওয়া যায়। এই যে আমরা বলছিলাম হালো ডুম্বি তো পশ্চিমী সদ্ভাবে আইসসি জাসি ডুম্বি কাহেরি নাবে, এই যে নৌকায় যাওয়া আসার কথা, এই নৌকা, নদী, মিস্ত্রি, কুঠার, এগুলোর কথা, নদীমাতৃক বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দেয়। তখনকার সময়ে সামাজিক বৈষম্য ছিল, যে কারণে নিচু শ্রেণীর মানুষদের দূরে রাখা হতো। নগর বাহিরে ডুম্বি তোহেরি কুরিয়া, ডুম্বি রমণী যে নাচ গান করে মুগ্ধ করে মানুষকে, সেই ডুম্বি রমণী ঘরে থাকতে, মানে নিজে নগরে থাকতে পারে না, নগরের বাইরে তার কুঁড়ে ঘর, এটার বর্ণনা যে রকমের আছে। কিন্তু আবার স্বার্থপরতার কথা সেই পদের মধ্যে, 10 সংখ্যক পদের মধ্যেই কান্নপা বলছেন যে স্বার্থপর হয়ে নেড়ে ব্রাহ্মণ কিন্তু তার যখন দরকার পড়ে সেই ডম্বির কাছে যায়। ছুঁই ছুঁই যাসি ব্রাহ্মণ নারিয়া, নেড়ে ব্রাহ্মণ ঠিকই তার কাছে যাচ্ছে। আর্থসামাজিক অবস্থার চিত্র আমরা পাই চর্যাপদে, যেখানে বলা হচ্ছে 33 সংখ্যক পদে, হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী, কালো তুমুর ঘর নাহি পরিবেশী, টিলার উপরে আমার ঘর প্রতিবেশী নাই, কিন্তু নিত্যদিন প্রেমিক এসে ভিড় করে, অতিথি এসে ভিড় করে, হাঁড়ির মধ্যে ভাত নাই। এই যে আর্থসামাজিক অবস্থার চিত্রটি আমরা পাচ্ছি। সামাজিক রীতিনীতি, বিবাহ শাদী, এগুলোর চিত্র আমরা পাই। আবার দেখা যায় যে তখনকার সময়ে যে নারীদের মধ্যে দ্বিচারিতা, যে বাইরে যাওয়ার যে প্রবণতা, লুকিয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের প্রতি যে আকৃষ্ট হওয়ার যে, সেটার কথাও এখানে রয়েছে। দ্বিতীয় পদের মধ্যে আমরা পাবো, দিবসী বহুরি কাউইডর ভাই, রাতি হইলে কামরু যাই। যে রাত মেয়ে দিনের বেলা, যে বধূ দিনের বেলা কাকের শব্দেও ভয় পায়, গভীর রাতে সে কামরূপ কামাখ্যা যেটা, সেই কামরূপে যেতেও ভয় পায় না। যদিও ধর্মতাত্ত্বিক দিক থেকে এটার অর্থ ভিন্ন, আমরা ধর্মতত্ত্বের আলোচনা যখন করি তখন সেটার ভিন্নতা দেখি, যে গভীর রাত সেটা হলো প্রজ্ঞা জ্ঞানের সময়, সেই সময় একেবারে সৃষ্টিকর্তার কাছে, এখানে যারা বলছেন নির্বাণের কথা, সেই নির্বাণের কাছে পৌঁছার যে পথটি, সেই পথে পৌঁছা যায়, এটা বোঝানোর জন্য বলছেন। কিন্তু উদাহরণ দিতে গিয়ে তো তখন সমকালে যে প্রচলিত যে রীতি ছিল, মেয়েরা যে দ্বিচারিণীর কাজ করতো, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। সাহিত্য তো সমাজ থেকেই উঠে আসে। আমরা দেখি বিচিত্র পেশাজীবী মানুষদের কথা রয়েছে, বিচিত্র পেশার, তাঁত বোনার কথা আছে, পশু শিকারের কথা আছে, আবার চাঙ্গারি বিক্রয় করার, কাঠ কাটা, মদ তৈরি করে বিক্রয় করার কথা আছে, নাচ গান করে মুগ্ধ করে অন্যের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার কথা আছে, তুলা ধুনার কথা আছে, নৌকা চালনার কথা আছে। আবার আমরা সৌন্দর্য চেতনার ব্যাপারটিও দেখি, যখন 28 নম্বর পদের মধ্যে শবরী বালিকা যখন বাইরে যায় শবরের সাথে দেখা করতে, বা শবরে পাই যখন তার প্রেমিকা বা তার নৈরাত্তা দেবীকে যখন বর্ণনা দেন, তখন কিন্তু তিনি আর নিজেকে ওই যে মানে যেমন ইচ্ছা তেমন করে আনতে পারেন না। আবার আজকের যে নাগরিক জীবনের যে প্রসাধনী সামগ্রী, সেগুলোও পান না, যে কারণে তিনি সেই প্রকৃতি থেকে নেওয়া যে প্রসাধনী, প্রকৃতি থেকে নেওয়া যে অলংকার, সেটাই তার নায়িকার গলায় পরিয়ে দেন। আমরা দেখি উঞ্চা উঞ্চা পাবত তহিব সেই শবরী বালি, এরপরই বর্ণনা করছেন, মুরাঙ্গ পিচ্ছ পরিহান গিবত গুঞ্জরি মালি, ময়ূরের পুচ্ছ সে খোপার মধ্যে পড়েছে, গলায় গুঞ্জার মালা পড়েছে। এই যে সৌন্দর্য চেতনা, এই সৌন্দর্য চেতনার ব্যাপারটিও আমাদের তখনকার সমাজকে মনে করিয়ে দেয়। অরাজকতার চিত্র ছিল, হরিণ হরিণীর রূপকে, যেটা 6 নম্বর পদের মধ্যে ভূসুকুপা বর্ণনা করেছেন। এবং আমরা চর্যার আবিষ্কার দিয়েও আমরা দেখতে পাই যে সেই ইয়েতে গিয়ে তাকে পেতে হয়েছে চর্যাপদ নেপাল রাজ গ্রন্থাগারে, অথবা চর্যার 49 সংখ্যক পদের মধ্যে তখনকার অরাজকতা, লুটতরাজের কথা আছে, বর্ণনা করা হয়েছে। অদর বঙ্গাল দেশ লুড়িও, বাংলাদেশ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। আমরা যৌতুক প্রথা, আজকের যে অন্যতম একটি সমস্যা সমাজের, সামাজিক ব্যাধি হিসেবে দেখা হয়, সেই যৌতুক প্রথার কথাও আমরা দেখতে পাই এখানে রয়েছে। বর্ণনা করা হচ্ছে, ডম্বি বিবাহিয়া আহরিয় জাম, যৌতুকে কিয় অনুত্তর ধাম, যে ডম্বিকে বিবাহ করে তিনি যৌতুক পেয়েছেন অনুত্তর ধাম যৌতুক হিসেবে। তাহলে এই যে যৌতুকের প্রসঙ্গটি তখনকার সমাজের কথা আমাদের মনে করিয়ে দেয়, তখনকার সমাজের রীতির কথা। যৌতুক প্রথা সেই প্রাচীন যুগে প্রচলিত ছিল। আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অলংকারের কথা বর্ণনা করা হয়েছে, কানের গহনা, কুণ্ডল, সোনা রূপা, মুক্তাহার যেটা গলায় পড়তো, পটহ মাদল, ঢোল, বাদ্যযন্ত্র, হাঁড়ি, পিঁড়ি, তালা, চাবি, কুঠার, এগুলো ছিল তখনকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কথাও সাহিত্যে বর্ণিত হয়েছে। তাহলে আমরা দেখছি যে সাহিত্যে তখনকার সমাজটি চর্যাপদের মধ্যে প্রতিফলিত হয়েছে। চর্যাপদের সাহিত্য মূল্যের বিচার করতে গেলে আমরা দেখি, এক কথায় চর্যাপদ প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন, একমাত্র প্রামাণ্য গ্রন্থ। আমরা যদি সাহিত্যের মধ্যে সমাজের ছবিটি ফুটে উঠতে দেখি, তখনই তো সেটি ধর্মের কথা হয়েও সাহিত্য হয়ে ওঠে। আমরা যে প্রবাদ প্রবচনের কথা বললাম,
গুলাম অপনামাংসে হরিণা বৈরি বা দুহিল দুদুকি ব্যান্টে সামাই বড়শুনো গুহালি কিমো দুটো বলন্দে, সেখানেও বাংলা সাহিত্যে নিদর্শন প্রমাণ পাচ্ছি আমরা। আমরা ছন্দ এবং সুরের ব্যবহার আমরা দেখছি। প্রত্যেকটা পদের শুরুতে বিভিন্ন রাগ রাগিনীর নাম রয়েছে, কোনোটা পাহাড়ি রাগ, কোনোটি দেশাখ রাগ, রাগে গাওয়ার কথা বলা হয়েছে। আবার দেখা গেছে ছন্দের ব্যবহার, যে মাত্রাবৃত্ত ছন্দের প্রাচীন রূপটি আমরা চর্যার মধ্যে পাই। আমরা বিভিন্ন অলংকারের ব্যবহার পাই, অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, এরকম বিরুদাবাস, এরকম বিভিন্ন অলংকারের ব্যবহার আমরা চর্যাপদের মধ্যে দেখতে পাই। আমরা দেখি যে বাংলা ভাষা যে সাহিত্য পদবাচ্য হয়েছে, তখনকার ধর্মের যে সহজিয়াপন্থীরা, তাদের কথা বলতে গিয়ে তখনকার সমাজের ছবি এঁকেছেন, রূপক অলংকারে আমাদের উদাহরণগুলো দিয়েছেন, উপমা দিয়েছেন। তার মধ্য দিয়ে সাহিত্য মূল্য হিসেবেও চর্যাপদের গুরুত্ব অনেক বেশি। আমরা ধর্মতত্ত্বের দিক থেকে চর্যাপদের যদি আলোচনাটি করি, তাহলে জানি যে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত হলো চর্যাপদ। মনীন্দ্রমোহন বসু চর্যাপদের ধর্ম তত্ত্ব সম্পর্কে তার মতামত দিচ্ছেন, বলছেন চর্যায় ধর্মতত্ত্ব প্রধানত দার্শনিক মতবাদের উপর প্রতিষ্ঠিত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত বলছেন বৌদ্ধ সহজিয়া বলিয়া যে সম্প্রদায়টি আমাদের নিকট বিশেষ পরিচিত, একটু বিচার বিশ্লেষণ করিলেই দেখিতে পাইব ধর্মমত সম্বন্ধে তাহারা যতই শূন্যবাদী এবং বিজ্ঞানবাদী মহাযান বৌদ্ধমতের মতো বলুন না কেন, মূলে তারা তান্ত্রিক। কিন্তু অন্যান্য গবেষকরা বৌদ্ধদেরকে তান্ত্রিক বলেননি। মহাযান এবং সহজযান দুটো পথে বৌদ্ধরা ভাগ ছিল। সহজিয়াপন্থী, সহজযান যারা অনুসরণ করতেন, তাদের ধর্ম উপাসনার কথা এখানে বর্ণিত হয়েছে, এবং তাদের যে লক্ষ্যটা, তারা নির্বাণ লাভ করতে চায় এবং নির্বাণ লাভের জন্য তারা ইরা পিঙ্গলাকে বশীভূত করে সুষুম্না মার্গ ধরে তারা যেতে চায়। ইরা হলো বাম পথ, আর পিঙ্গলা হলো ডান, আর সুষুম্না হলো মধ্যপথ। মানে খারাপ পথ যেটা ইরা এবং পিঙ্গলা, সেদিকে না গিয়ে মাঝ বরাবর যদি যেতে পারে, তাহলে তারা নির্বাণের জায়গায় যেতে পারবে। সহজ সুন্দরী রূপী, ডম্বী রূপী যে নির্বাণের পথ দেখানো, অনুসরণ করার যে গুরু রয়েছে, তার কাছ থেকে জেনে সামনের দিকে যেতে পারবে। এই হলো চর্যাপদের ধর্মতত্ত্ব। তাহলে আমরা চর্যাপদের যে মানে মূল যে রচনাটি, প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ, সেটির আমরা তথ্যগুলো পেলাম। এর বাইরে যে গ্রন্থগুলো রয়েছে, তার মধ্যে শূন্য পুরাণ একটি, এবং এটি রামাই পণ্ডিত রচনা করেছেন। সেটি ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ, কিন্তু এটা প্রাচীন যুগে রচিত কিনা এটা নিয়ে বিতর্ক রয়েছে। মধ্যযুগের সাহিত্যের মধ্যে, বিশেষ করে অন্ধকার যুগ বলে যে বিতর্কিত সময়টি রয়েছে, সেই সময় সাহিত্য হিসেবে এটির মর্যাদা দেওয়া হয়। কারণটি হলো এরকম যে রামাই পণ্ডিত যে শাস্ত্র গ্রন্থটি, ধর্মপূজার যে শাস্ত্র গ্রন্থটি লিখেছেন, এটি গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য বলা হয়। গদ্য এবং পদ্য উভয় রয়েছে। এটির বিষয়বস্তুতে দেখা গেছে যে বৌদ্ধদের শূন্যবাদ এবং হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণে একদম বিশেষ ধরনের ধর্মপূজার প্রচলনের কথা তিনি এই গ্রন্থটিতে বলেছেন। তো আমরা দেখি পাল আমলে বৌদ্ধরা এখানে শাসন করেছে, এবং তখন বাংলা সাহিত্য চর্চার এক ধরনের প্রাধান্য ছিল। বৌদ্ধ সহজিয়ারা এগুলো রচনা করেছেন। কিন্তু যখন সেনরা বৌদ্ধদেরকে পরাজিত করে সিংহাসনে আসীন হয়েছে, তখন ব্রাহ্মণ্যবাদের প্রভাবে সংস্কৃত ভাষার প্রতি তাদের একটি বিশেষ আগ্রহ ছিল, আকর্ষণ ছিল, এবং সেই সংস্কৃত পন্থীরা দেখা গেছে তাদের সংস্কৃত ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছে মানুষের উপর, এবং সংস্কৃতের বাইরে যারা সাহিত্য চর্চা করবে তাদের রৌরব নরকে স্থান হবে, এই ধরনের প্রচার প্রচারণা দিয়েছে। যে কারণে বাধ্য হয়ে বৌদ্ধরা এখান থেকে চলে গিয়েছে। যারা কবি সাহিত্যিক ছিলেন এখান থেকে নেপালে চলে গেছেন, যে কারণে নেপালে গিয়ে আমরা পাচ্ছি। কিন্তু সবাই কি চলে গেছেন? যারা থাকতে চেয়েছেন, বাপদাদার ভিটায় থাকতে চেয়েছেন, নিজের মতো করে বসবাস করতে চেয়েছেন, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, হিন্দু এবং বৌদ্ধ সংঘর্ষ। সেটি আমরা শূন্য পুরাণের মধ্যে দেখতে পাই, যে হিন্দু বৌদ্ধ সংঘর্ষের কথা থামানোর জন্য এই যে হিন্দুর শূন্যবাদ এবং হিন্দুর লৌকিক ধর্ম এবং বৌদ্ধদের শূন্যবাদ দুটোকে মিশ্রিত করে ধর্মপূজার একটি ব্যবস্থা করেছে। মানে সমন্বয় পন্থা রামাই পণ্ডিত এখানে দেখিয়েছেন। কিন্তু নিরঞ্জনের রুষ্ম নামে একটি অংশ রয়েছে এই কাব্যটির মধ্যেই, শূন্য পুরাণে, যেখানে দেখা গেছে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব দেখানো হয়েছে, যেটা মুসলমানরা এসেছে তো 1203 বা 4-এ, কেউ কেউ 1201 বলেন, বঙ্গবিজয়ের মধ্য দিয়ে। তো তার আগে হিন্দু মুসলিমের সংঘর্ষের ব্যাপারটি তো আসতে পারে না। তো আমরা জানি যে প্রাচীন পুঁথিগুলোতে প্রক্ষেপের একটি বিষয় রয়েছে। পরবর্তীতে কোনো লিপিকর বা কোনো গবেষক এই শূন্য পুরাণের মধ্যে নিরঞ্জনের রুষ্মা নাম দিয়ে হিন্দু মুসলমান যে সংঘর্ষের কথা, তাদের কি বলবো, বরত্বের কথা, পরস্পরকে দোষারোপ করার কথা, এগুলো বর্ণনা করেছেন। তবে ডক্টর ওয়াকিল আহমদ তার বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থের মধ্যে স্পষ্টতই ঘোষণা করেছেন যে শূন্য পুরাণ বাংলা সাহিত্যের আদি যুগেরই একটি অন্যতম নিদর্শন। আমরা
যদি এরপরে শেখ শুভোদয়া, চতুরাভরণ, শেখ উদ্দেশ্যটিকা এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, তাই আমরা লোক সাহিত্যের যে শাখাগুলো রয়েছে চর্যাপদের পরে শূন্য পুরাণ এবং লোক সাহিত্য, এটাই বাংলা সাহিত্যের নিদর্শন। আমরা সেই সাহিত্য পদবাচ্য যে বিষয়গুলো রয়েছে সেটাতে যদি আমরা যাই তাহলে ডাকের বচন এবং খনার বচনের কথা রয়েছে। ডাক বলতে তখনকার সময়ের এক সিদ্ধ পুরুষের কথা আমরা জানি। আবার কেউ কেউ বলেন যে না, এটা বৌদ্ধ কিছু তান্ত্রিক সাধক ছিলেন যারা তাদের অভিজ্ঞতার কথা, তাদের ভাবনার কথা, তাদের চিন্তার কথা, তাদের যে দর্শন সেটা ছড়া আকারে, বচন আকারে মানুষের সামনে উপস্থাপন করতেন। সেই ডাক নামের কোনো ব্যক্তিও থাকতে পারে, আবার একটি গোষ্ঠীও থাকতে পারে। তাদের যে বচনগুলোতে কৃষিজাত যে দ্রব্য সামগ্রী উৎপাদনের যে রীতিনীতি এগুলো যেরকমের ছিল, মানুষের স্বভাব বৈশিষ্ট্য আচরণ দেখে কিভাবে বিচার করা যায় সেগুলো ছিল। আমরা এখানে একটা উদাহরণ রেখেছি ডাকের বচনের, যেখানে বলেছেন নিয়র পুখরি দূরে যায়, পথিক দেখে আউড়ে যায়, পর সম্ভাষে বাটে থেকে ডাকে বলে এ নারী ঘরে না টিকে। আমরা দেখি এই ডাকের বচনের মধ্যে যে ব্যাপারটি বলা হয়েছে যে মেয়েটা কাছে পুকুর রয়েছে, তখনকার সময় তো আর বাড়ি বাড়ি জল ছিল না, পানি ছিল না, ট্যাপ ছাড়লেই পানি আসবে বা সুইচ দিলেই পানি উঠতে থাকবে এরকম ছিল না, ঘাটে গিয়ে পানি আনতে হয়েছে। পুকুরটা কাছে আছে, কিন্তু কাছের পুকুর রেখে যে মেয়েটা দূরে যায়। আবার পথিককে দেখলে, যে যাওয়ার পথে যদি কোনো পথিক পড়ে তাহলে আর চোখে তাকায় সেই পথিকের দিকে। আবার পরসম্ভাষে বাটে থেকে কাউকে জিজ্ঞেস করে, মানে পরপুরুষ অপরিচিত মানুষদের সাথে কথা বলেছে। আবার এই বৈশিষ্ট্যগুলো যে মেয়ের মধ্যে আছে, ডাক বলছেন মানে এই যে সিদ্ধাচার্য যে পুরুষ বৌদ্ধ তান্ত্রিক অথবা একটি গোষ্ঠী, তারা বলছেন যে এই নারী ঘরে টিকবে না, তার ঘরে গন্ডগোল হবেই, তার সংসার ভাঙবে। এই ধরনের একটি ভাবনা আমরা দেখছি। আমরা আজকের দিনেও কি এটার ব্যত্যয় ঘটতে দেখি? আজকের দিনেও যে সামাজিক অশান্তি বা পারিবারিক যে অশান্তি, দাম্পত্য কলহ, এটির নমুনা আমরা এখানে যেন সেই ডাকের বচনের মধ্যে দেখতে পাই। খনা নাম্নী একজন বিদুষী রমণীর কথা জানা যায়, যে তিনি কৃষিজাত দ্রব্য সামগ্রী উৎপাদনের কথা বলেছেন। আমরা যে পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছোটবেলায় পড়েছো তোমরা, সেখানে দেখবে যে বলেছেন কলা রুয়ে নাকে টোপাত, তাতেই কাপড় তাতেই ভাত। এই যে ডাক ও খনার বচন, সেই খনার বচনের খনা একজন ব্যক্তি নাকি একটি গোষ্ঠী, একটি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, যেটা ডাকের বচনের মতো আসছে। সেই খনার বচনের মধ্যে আমরা দেখতে পাই খনা বলছেন দিনে রোদ রাতে জল, তাতে বারে ধানের বল, কার্তিকের উনজলে খনা বলে দুনো ফলে। মানে দিনের বেলা রোদ থাকে এবং রাত্রে বৃষ্টি হয়। যদি এমনটি হয় কার্তিক মাসে, তাহলে দেখা যায় ধান খুব ভালো উৎপন্ন হয়, ধানের ফসলটি উৎপন্ন হয় ভালো। কার্তিকের উনজলে খনা বলে দুনো ফলে। আর কার্তিক মাসে যদি পানিটা কম হয় তাহলে সেটাতে যে ফসলটা হওয়ার কথা সেটা দ্বিগুণ হয়, দুনো ফলে। উনা ভাতে দুনা বল, অধিক ভাতে রসাতল, এরকমের কথাও রয়েছে। আমরা আজকে তাহলে দেখতে পাচ্ছি যে ডাকের বচন রূপকথা, লোককথা, ব্রত কথা, মানে পূজা উপলক্ষে যেসব কথা প্রচলিত ছিল, লোক গল্প, নাথ গীতিকা বলে একটি রয়েছে। এটির শুরুটা প্রাচীন যুগে। আমরা নাথ গীতিকার কথাটি বলতেই হয়, কারণ নাথ সাহিত্য আমরা পূর্ব পরে, নাথ সাহিত্যের যেটা শুরুটা মুখে মুখে রচিত হয়েছিল নাথ ধর্মের কথা, সেই প্রাচীন যুগে মানুষের মুখে মুখে লোক সাহিত্যের এই শাখাটি। এবং পরবর্তীকালে গোরক্ষ বিজয়, গোরক্ষনাথের কথা, মীননাথের কথা, অথবা কান্নপা, জালন্ধরী পা, তাদের কথা, আমরা গোপীচন্দ্রের গান, ময়নামতির গান, এগুলো আমরা লিখিত আকারে দেখি মধ্যযুগে লিখতে, কিন্তু এটা প্রাথমিক শুরুটা হয়েছিল প্রাচীন যুগে। এবং আমরা এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ডাকের বচন খনার বচনের পাশাপাশি নাথ গীতিকার কথাটি বিশেষভাবে উল্লেখ করার। আমরা এটা প্রাচীন যুগেই যাত্রাটি শুরু হয়েছিল, মধ্যযুগে বিকশিত হয়েছে, আধুনিক যুগে সেটার আমরা আমাদের হাতে আমরা পাচ্ছি। ডাকের বচন খনার বচনের পাশাপাশি নাথ গীতিকার কথাটি আমাদের বলতে হবে। আর প্রাচীন যুগে মুখে মুখে রচিত সাহিত্যের মধ্যে ছড়া, রূপকথা, এগুলোর ব্যাপারেও আমাদের ছিল। তো আমরা আজকের এই আলোচনা থেকে যা জানতে পারলে তোমরা, যে বিষয়গুলো, সেগুলো আবার একটু আমরা পিছনের দিকে ফিরতে চাই। যে প্রাচীন যুগের কাল পরিসীমা আমরা এক কথায় যদি বলি, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো প্রাচীন যুগ। এটা আমরা জানতে পারলাম, প্রামাণ্য গ্রন্থের তথ্যগুলো আমরা দিয়েছি। বাংলা ভাষা এবং সাহিত্যের যাত্রা শুরু নিয়ে মতামত আমরা পেয়েছি। তোমরা জানতে পেরেছো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার যাত্রা সম্পর্কে বলছেন যে 550 খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষার যাত্রা শুরু হয়েছে। এবং প্রসঙ্গক্রমে আমরা একেবারে বাংলা ভাষার যে আদি গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষা কিভাবে এসেছে সেটিরও একটি রেখচিত্র আমরা চিত্র আকারে না দিলেও শব্দচিত্র, ভাষা চিত্র আমরা দেওয়ার চেষ্টা করেছি। শতমের পরে আর্য, ইরানীয় আর্য, ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নব্য ভারতীয়, প্রাচীন প্রাচ্য, এবং এরপরে আমরা দেখছি প্রাকৃত থেকে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, যদিও সেখানে গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃতের কথা রয়েছে। তাহলে বাংলা ভাষা এবং সাহিত্যের যাত্রা শুরু, যে 550-এ বাংলা ভাষা শুরু হয়েছে, 650-এ 100 বছর লেগেছে সাহিত্য তৈরি হতে, সাহিত্যের পর্যায়ে যেতে, সেটা আমরা
চর্যার কবিদের দ্বারা আমরা পেয়েছি। সমকালীন সামাজিক ও রাজনৈতিক পটভূমি সম্পর্কেও তোমরা জানতে পেরেছো। সেই সময় পাল রাজাদের যে জীবনযাপন সেটা যেমন জেনেছো, আবার সেন রাজাদের সময়ে বৌদ্ধদের যে অত্যাচার বৌদ্ধদের উপর সেটার কথাও তোমরা এখানে জানতে পেরেছো। হরিণ হরিণীর রূপকে ঘুষুকুপা যেখানে বলেছেন, তিনন ছুবই হরিণা পিবই না পানি, হরিণা হরিণীর নীলও না জানি। হরিণ ঘাস ছয় না, পানি পান করে না, হরিণ হরিণীর আবাসস্থল কোথায় সেটা জানতে পারে না। এই যে তিনন ছুবই হরিণ নীলও না জানি, এই যে ঘাস ছয় না, পানি পান করে না, সেটা তখনকার মানুষের, বৌদ্ধদের যারা এখান থেকে বিতাড়িত হয়েছিল, এদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই চিত্রটা তুমি এখানে রাজনৈতিক পটভূমিতে তুমি পাচ্ছ। আবার সমকালীন সামাজিক চিত্র, সেটা নারীদের অবস্থা, তখনকার বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের যে জীবন যাপন, সেগুলোর কথা যেরকমের পাচ্ছ, তখনকার রীতিনীতি, যৌতুক, বিবাহ শাদী, অলংকার, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র, দ্রব্য সামগ্রী, এগুলোর ব্যবহারের কথাও তুমি এখানে জানতে পারছো। বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন সময়ের একটি তালিকা তুমি পেয়েছো, 13টি তালিকা, সেটার মধ্যে আবার ছোট ছোট ভাগ রয়েছে। এই 13টি তালিকায় যে ভাষার নিদর্শন, বাংলা ভাষার ছোট ছোট যে কবিতা, আর্যা অথবা শব্দ অথবা কোনো একটি গানের অংশ বিশেষ যেখানে যেখানে আছে, সেগুলোর নামও আমরা দিয়েছি। পুরাবৃত্ত, বাংলা সাহিত্যে পুরাবৃত্তে ডক্টর ওয়াকিল আহমেদ সেটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, সেখান থেকেই আমি তোমাদের সহযোগিতা করেছি। পাশাপাশি আমরা বাংলা সাহিত্যের যে নিদর্শন চর্যাপদ, সেটার বিস্তারিত একটি ধারণা আমরা পেয়েছি। চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছে, কোত্থেকে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেছেন, প্রাচীন পুঁথিতে কি ছিল, এবং এই চর্যার সমাজচিত্র, পদকর্তাদের পরিচয়, রচনাকাল, নামকরণ, চর্যার ভাষা, সাহিত্য মূল্য, ধর্মতত্ত্ব বিস্তারিত আমরা আলোচনা করেছি। আমরা জেনেছি শূন্য পুরাণ সম্পর্কে, শেখ শুভোদয়া যে হলায়দ মিশ্র রচিত যে গ্রন্থ, সেই শেখ শুভোদয়া সম্পর্কেও জেনেছি। নাথগীতিকা, ব্রতকথা, রূপকথা সম্পর্কেও তোমরা জেনেছ। বাংলা ভাষার কিছু নিদর্শন, যেটা বলছিলাম একটু আগে, আর প্রাচীন যুগের বাংলা সাহিত্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা তোমাদের তৈরি হয়েছে যে এখানে এই গ্রন্থগুলো ছিল, তার মধ্যে চর্যাপদ হলো সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রামাণ্য গ্রন্থ, প্রাচীন যুগের একমাত্র প্রামাণ্য গ্রন্থ। তো আমরা এই যে আজকের এই আলোচনা, যে বিষয়টি আমরা আলোচনা করলাম, এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়, পুরনো যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর দিকে যদি একটু ফিরে তাকাও তোমরা, তাহলে দেখবে যে 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। যদিও তোমরা প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক, এই 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে তোমাদের। 3 ধরনের প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নে একেবারেই তথ্যমূলক প্রশ্ন হবে, জ্ঞানমূলক যেটা বলা হয়ে থাকে সৃজনশীল প্রশ্নে, যে চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছে, অথবা শূন্য পুরাণ কে রচনা করেছেন, এরকমের প্রশ্ন হতে পারে, বা নিরঞ্জনের রুশমা কি, এটা আবার বড় প্রশ্নে চলে যায়। এটা ইয়েতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা বলবো। তথ্যমূলক প্রশ্ন একেবারে এক কথায়, এক শব্দে, এক বাক্যে উত্তর দেওয়া যাবে এরকমের। যেমন ধরো, সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন, হরপ্রসাদ শাস্ত্রী কত সালে নেপালে গিয়েছিলেন প্রথম, বা কততম বারে গিয়ে চর্যাপদ আবিষ্কার করলেন, এরকমের প্রশ্নগুলো হলো জ্ঞানমূলক বা তথ্যমূলক অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 12টি প্রশ্ন থেকে 10টি দেবে, 10 যেন পাও সেই চেষ্টাটুকু করবে। দ্বিতীয় যে খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এখানে 4-এর প্রশ্ন হয়, এবং এখানে যেমন প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন সমূহের একটি তালিকা করো বা নাম লেখো। তুমি শুধু নামগুলো লিখে দেবে, 13টি নাম লিখবে, 4-এর মধ্যে তুমি 4 পেয়ে যাবে যদি তুমি ঠিকভাবে লিখতে পারো। প্রাচীন যুগে রচিত গ্রন্থগুলো কোন বাংলা ভাষায়, যে বাংলা ভাষার নমুনা পাওয়া যায় কোন কোন গ্রন্থে, এই যে সাহিত্যের পাশাপাশি যে ভাষার নমুনা পাওয়া যায় যে গ্রন্থগুলো, এই সবগুলো তালিকা ওই প্রথম প্রশ্নের সাথে বিকল্প প্রশ্ন হিসেবে এরকম হতে পারে। একটু ঘুরিয়ে দিলেই, আমাদের অনেক সময় ভয় পাও তোমরা, সেটা পাওয়ার কোনো কারণ নেই। চর্যাপদ আবিষ্কারের ইতিহাস সংক্ষেপে লেখো। আবিষ্কার কিভাবে হয়েছে, কে করেছেন, কি কি পাওয়া গিয়েছিল সেটা সম্পর্কে। চর্যাপদের কবিদের সংক্ষিপ্ত পরিচয়, যে কবিরা আছে তাদের নামগুলো তুমি দিলে, তথ্যগুলো দিলে। ডাকের বচন কি, এর সংক্ষিপ্ত পরিচয়, যেটা আমরা বলছিলাম। খনার বচন কি, এর সংক্ষিপ্ত পরিচয়। শূন্য পুরাণ কি, এর সংক্ষিপ্ত পরিচয়। এরকমের প্রশ্ন হতে পারে তোমাদের 4-এর প্রশ্নে খ বিভাগে। আবার গ বিভাগে এটা 10-এর প্রশ্ন, রচনামূলক প্রশ্নে এখানে একটা প্রশ্ন হতেই পারে একেবারে প্রথমেই, এবং এভাবেই এসে থাকে পরীক্ষায়, যে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন সমূহের পরিচয় দাও। যেটা আমরা আলোচনা করলাম, এটি সংক্ষেপে তুমি যতটা উপস্থাপন করতে পারো। তোমার প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি হয়তো 24 মিনিট বা 25 মিনিট সময় পাবে 10 নম্বরের প্রশ্নের জন্য। যদি সময়টাকে ভাগ করো 4 ঘন্টাকে, তাহলে দেখবে তো সেভাবেই তুমি লেখার চেষ্টা করবে, এখানে যতটা লিখতে পারো যে আলোচনাটুকু আমরা করলাম। আর এটার বিকল্প হিসেবে এরকম হতে পারে যে প্রাচীন যুগের বাংলা ভাষার নিদর্শন সময়ের পরিচয় দাও। তখন শুধু সাহিত্যের ব্যাপারটি থাকবে না, ভাষার যে অন্যান্যগুলো, চতুরাভরণ, শেখ উদ্দেশ্য টিকা, দেশি নামমালা, যেগুলো আমরা বললাম, সেগুলোর কথাও আসবে। আবার চর্যাপদে প্রতিফলিত সমকালীন সমাজের ছবি তোমার নিজের ভাষায় লেখো।
এরকমের প্রশ্ন আসতে পারে যে চর্যার সময়ের মানুষের জীবন কেমন ছিল, তারা কিভাবে জীবিকা নির্বাহ করতেন, তাদের সময়ে কিরকম বোধ বিশ্বাস ছিল, সামাজিক রীতিনীতি কেমন ছিল, তাদের ধর্মবোধ কেমন ছিল, এসব বিষয় সমাজের তো সবই আসে সমাজের মধ্যে। সে সমাজচিত্রে বিষয়টিতে তুমি আলোচনা করবে। রাজনৈতিক কাঠামো, যে টিলাটালার যে জীবন, বাড়িঘর দূরে দূরে, এই বিষয়গুলো এখানে আসবে। আর শেষ যে প্রশ্নটি হতে পারে এরকম যে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র প্রামাণ্য গ্রন্থ চর্যাপদ, এ সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। আমরা যে সাহিত্য মূল্যের ক্ষেত্রে বা সমাজচিত্রের ক্ষেত্রে যে আলোচনা করেছি, এই প্রশ্নটি সেটার দিকেই তোমাকে নিয়ে যাবে। তুমি যদি প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র গ্রন্থ হিসেবে চর্যাপদকে পেয়ে থাকো, আজকের যে আলোচনায় আমার মনে হয় এতে তোমাদের আর কোনো সংশয়, দ্বিধা থাকার কথা নয় যে আমাদের বিভিন্ন ভাষাভাষীরা যদিও দাবি করেছে, কিন্তু প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হিসেবে চর্যাপদকেই আমরা পাই। এবং আমরা দেখি যে এই চর্যাপদটি আমাদের জন্য একটি বিশেষ অমূল্য সম্পদে পরিণত হয়েছে। আমরা এই যে আলোচনাটি আজকে আমরা করলাম, এটি করতে গিয়ে যে সহায়ক গ্রন্থগুলোর আমি সহযোগিতা নিয়েছি, তোমরাও ইচ্ছা করলে এই সহায়ক গ্রন্থগুলো পড়ে দেখতে পারো। এগুলো পড়লে তোমরা, আমি তো এখানে অল্প কথায় দেওয়ার চেষ্টা করেছি, সীমিত সময়ের মধ্যে তোমরা সেখানে আরো বিস্তৃত আকারে প্রাচীন যুগের নিদর্শন সময়ের তথ্য পাবে। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, 4 খণ্ডের বই, সংক্ষেপে 1 খণ্ডে লেখা হয়েছে, এটিতে তোমরা পাবে। আবার আনিসুজ্জামান সম্পাদিত বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, এখানে বিভিন্ন গবেষকদের লেখা আছে, একটি লেখাতে চর্যাপদ সম্পর্কিত আলোচনা তুমি পাবে। ডক্টর গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম খণ্ডে তুমি চর্যাপদের এবং সাহিত্যের যে প্রাচীন যুগের নিদর্শন সময়ের আলোচনা রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা, যে প্রথম খণ্ড, সেটিতে প্রাচীন যুগের নিদর্শন সময়ের আলোচনা তুমি পাবে। ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস যে প্রথম খণ্ড আছে সেখানেও পাবে। আর ডক্টর ওয়াকিল আহমেদের বাংলা সাহিত্যের পুরাবৃত্ত, এই বইটিতে আমি যে তালিকাটি দিয়েছি সেই তালিকাটি এখান থেকে নিয়েছি, তোমরা এটা পাবে। আর সহজে বোঝার জন্য মোহাম্মদ আব্দুল হাই আনোয়ার পাশা চর্যাপদ নিয়ে যে বিস্তারিত আলোচনাটি করেছি, সেটাতে আমি সহযোগিতা নিয়েছি চর্যা গীতিকা নামে যে বইটি মোহাম্মদ আব্দুল হাই আনোয়ার পাশা সম্পাদনা করেছেন। আর এর সাথে তোমাদের সহযোগিতা হবে অতীন্দ্র মজুমদারের চর্যাপদ নামে একটি বই আছে, রয়েছে সৈয়দ আলী হাসানের চর্যা গীতিকা নামে বইটি। এর পাশাপাশি আমরা যে ওডিবিএল এর কথা বলছিলাম, এটিও যদি তোমরা সংগ্রহ করতে পারো, আমি সংগ্রহ করতে পারিনি এ কারণে বইটির নাম দেইনি, তো তোমরা যদি যারা পারো, যদি কোনোভাবে তোমরা জোগাড় করতে পারো, ওডিবিএলটাও তোমরা দেখতে পারো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। তো এই যে সহায়ক গ্রন্থগুলো তোমাকে সহযোগিতা করবে প্রাচীন যুগের বাংলা সাহিত্য সম্পর্কে জানতে। তো আমি আশা করব তোমরা যে বইগুলোর নাম আমি বলে দিলাম এবং যেভাবে তোমাকে পড়তে বললাম, তুমি সেভাবে নিজেকে প্রস্তুত করবে, তাহলে প্রাচীন যুগের নিদর্শন নিয়ে যে প্রশ্নই হোক না কেন সেটাতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসটি শুনলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। করোনার এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগটি নিয়েছে, আবারও সেটার সাধুবাদ জানিয়ে আমি তোমাদেরকে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।